এবার কি তাহলে সব সত্যি জানতে পেরে যাবে কৃষাণু? বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারব একটা ক্যাফেতে রশ্মি বর্ষাকে আসতে বলে। রশ্মি কথা মতো বর্ষা সেই ক্যাফেতে এসে হাজির হয়। আসলে তারা মিঠির ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবে। রশ্মি বর্ষাকে বলে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে বর্ষা এতটা বদলে গেল কি করে। বর্ষা তখন বলে, কি যে বলো না মামি, আমি কি এমন কোনো কাজ করেছি যে আমি বদলে যাব? আরে রুদ্র তো আমাকে মেনেই নিচ্ছিল না, আমার সংসার তো ভাঙতে চলেছিল। তো এখন আমি কি করতে পারি? তাই আমাকে মিথ্যে নাটকটুকু করতে হচ্ছে। বর্ষার মুখের কথা শুনে লক্ষ্মী তখন বলে, তুমি পারো বটে, আমি তো ভেবে নিয়েছিলাম তুমি ওদের দলে চলে গিয়েছ আমাকে ফেলে। বর্ষা রশ্মিকে বলে, কি যে বলো না মামি, তোমাদেরকে ফেলে আমি ওদের দলে যাব? রশ্মি বলে, আচ্ছা যাই হোক, এখন আসল কথায় আসি। আচ্ছা মিঠির বিষয়টা তো আমি কিছুই বুঝতে পারছি না। আমার কেন জানি মনে হচ্ছে ওরা কোনো কিছু লুকানোর চেষ্টা করছে। তুমি তো বাড়িতে থাকো, তুমি কি কোনো কিছু জানো নাকি? এদিকে রশ্মি বর্ষাকে নানা প্রশ্ন করতে শুরু করে দেয় যে বাড়ির হাবভাব তো আমি কিছুই বুঝতে পারছি না, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে। বর্ষা, তুমি কি কিছু জানো নাকি? বর্ষা তখন বলে, আমার কেন জানি মনে হচ্ছে মেয়েটি প্রেগনেন্ট। আমার কাছ থেকে কোনো কিছু লুকানোর চেষ্টা করছে সকলেই। জানো, মানে আজকে কি হয়েছে, আজকে তো সকলে একসঙ্গে পিসিদের বাড়িতে যাবে বলে ঠিক করেছে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে ওরা ডাক্তারের কাছে যাবে। আর পিসি আমাদের কাছ থেকে অনেক কিছু লুকানোর চেষ্টা করছে। আসলে তারা সকলেই একসঙ্গে মিলে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। জানো তো মামি, আমি তো শুনেছি মিঠি নাকি আবার দিল্লি না কিসের জন্য একটা কোর্স করতে যাবে, ওই নতুন কাকু বলেছে আর কি। এখন সেটা কি, সেটা তো আমি এখনো বুঝতে পারছি না। রশ্মি তখন বর্ষার দিকে তাকিয়ে বলে, আমার তো মনে হচ্ছে যে মিঠি আসলেই প্রেগনেন্ট, কেননা ওর চোখ মুখ হাত পাত দেখে আমার এটাই মনে হচ্ছে, সকল সিমটমস দেখা দিচ্ছে। বর্ষা, তোমাকে কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হবে। বাড়িতে তো তোমার সঙ্গে একসঙ্গে কথা বলতে পারিনি, তাই আমি ভাবলাম একটা ক্যাফেতে তোমার সঙ্গে কিছুক্ষণ কথা বলে এই বিষয়। আর আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমাদের বাসা এতটা বদলে গেল। আমার ওই কৃষাণু ছেলেটার জন্য খারাপ লাগছে। ছেলেটা কত ভালো ডাক্তার, আর তাকে পাওয়ার জন্য সকলে তাকে হাত করে রেখেছে। ছেলেটাকে উল্টাপাল্টা বুঝিয়ে মেয়েটার সঙ্গে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে বর্ষা, যদি এমনটা হয় যে মিঠি প্রেগনেন্ট, তাহলে কিন্তু খেলাটা জমে যাবে। কি বলো তুমি বর্ষা? বর্ষা তখন বলে, আমি এখনো কোনো কিছু বুঝতে পারছি না মামি, তবে আমাকে চোখখান খোলা রাখতে হবে। আমি আসল সত্যিটা কি সেটা তো খুঁজে বের করবই। এই বলে তখন বর্ষা আর রশ্মি দুজনে হাসাহাসি করতে থাকে আর কথা বলতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পারব মিঠিকে নিয়ে একজন ডক্টরের সঙ্গে কনসাল্ট করে সকলে। ডক্টর বলেছে, আপনাদের কি সমস্যা আমাকে খুলে বলুন। কমলিনী বলে, কেন, আপনাকে স্বতন্ত্র কিছু বলেনি? ডক্টর তখন বলে, হ্যাঁ বলেছে, কিন্তু তবুও আপনাদের মুখ থেকে একটু শুনতে চাচ্ছিলাম আর কি। কমলিনী আস্তে আস্তে সমস্ত দায় জানায়। পিসি তখন বলে, এটা একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। এখন মিঠি কোনোভাবেই এই সন্তানটাকে নষ্ট করতে চাচ্ছে না। মিঠি চাচ্ছে সন্তানকে বাঁচিয়ে রাখবে, কেননা তার তো কোনো আর দোষ নেই। ডক্টর মিঠিকে বলে, তা তোমার কি মন্তব্য শুনি? মিঠি বলে, এখানে আমি আর কি বলবো, এ বাচ্চার তো আর কোনো দোষ নেই, আমি তাকে বাঁচিয়ে রাখতে চাই। কমলিনী ডক্টরের কাছে অনুরোধ করে যে আপনি সব ব্যবস্থা করে দিন, আমাদেরকে রক্ষা করুন। ডক্টর বলে, যেহেতু আপনারা এটাকে অ্যাভয়েড করবেন না, তাহলে অন্য পথ অবলম্বন করতে হবে আমাদের। কমলিনী তখন বলে, হ্যাঁ, আমরা চাচ্ছিলাম তার জন্মের হওয়ার পর তাকে যদি এডপ্ট করা যায়, কিন্তু সে ব্যবস্থা অবশ্যই আপনাকে করে দিতে হবে, আপনার উপর আমাদের সম্পূর্ণ আস্থা ও ভরসা রয়েছে। ডক্টর বলে, অবশ্যই, এর জন্যই তো আমরা আছি, আপনাদের উপকার করব বলেই। কমলিনী এবং পিসিমণি ডক্টরকে বলে, তা মিঠির একটা চেক আপ করলে ভালো হতো না? ডক্টর তখন বলে, হ্যাঁ অবশ্যই, একটা চেক আপ করলে ভালো হবে, আমি একটু দেখে দিচ্ছে, সমস্যা নেই। ডক্টর মিঠিকে নিয়ে চেক আপ করার জন্য একটা রুমের মধ্যে চলে যায়, আর সেখানেই মিঠিকে সুন্দর করে চেক আপ করতে শুরু করে। তার কোথায় সমস্যা, কি হয়েছে না হয়েছে, সবকিছুই পর্যবেক্ষণ করতে শুরু করে ডক্টর। চেক আপ শেষ করে ডক্টর এসে কমলিনী এবং পিসিকে বলে, এখন তেমন কোনো ওষুধের দরকার নেই, তবে আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, এটা খেলেই হয়ে যাবে। আর কয়েকটা পরীক্ষা দিয়েছে ডক্টর। ডক্টর তখন বলে, আপনারা প্রয়োজনে প্রতি মাসে একবার অন্তত চেক আপ করে যাবেন, তাহলে সবকিছু ঠিকঠাক থাকবে, এবং যদি বাচ্চা হওয়ার সময় আসে তাহলে আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে দেব, আপনারা সবকিছুই করতে পারবেন।
ডাক্তারের মুখে কথা শুনে একটু স্বস্তি পায় কমলিনী। কমলিনী মিঠি পিসিমণি ডক্টরের সঙ্গে কথা বলে তাকে কিছু টাকা দিতে চায়। ডক্টর বলে, এটা করবেন না, স্বতন্ত্র ঘোষ আমাদের অনেক উপকার করেছে, টাকাটা না দিলে আমি উপকৃত হব। কমলিনী বলে, আমাদের আবার একটা রীতিনীতি রয়েছে, ডাক্তার দেখালে টাকা যদি না দেয় তাহলে রোগের একটা অস্তিত্ব থেকেই যায়। ডক্টর তখন বলে, আপনারা যেটা মনে করেন। ডক্টরকে তার ফিস দিয়ে বাইরে বেরিয়ে আসে। এদিকে নূতন তো ভীষণ রকম চিন্তার মধ্যে পড়ে যায়। বাইরে অপেক্ষা করতে থাকে নূতন, তার মুখে হতাশার ছাপ। নূতন কারো কাছ থেকে কোনো কিছু লুকায়নি, কিন্তু কৃষাণুর কাছে এই সত্যিটা লুকাতেই হচ্ছে। ডক্টর সঙ্গে কথা বলে সকলে এবার হসপিটাল থেকে বের হতে যাবে, কিন্তু তখনই বাজে বিপত্তি। আসলে ঠিক সেই সময় কৃষাণু এসে হাজির হয়। তখন নতুন, কমলিনী, মিঠি, পিসি সকলে কৃষাণুর মুখোমুখি হয়। আর এই সবকিছু দেখে ভীষণ রকম ভয় পেয়ে যায় কমলিনী, পিসি, নতুন। কৃষাণু নতুনকে প্রশ্ন করে, কি ব্যাপার স্যার, আপনার এখানে? নতুন তখন কি বলবে ভেবে পাচ্ছে না, কথা কাটানোর চেষ্টা করে। নতুন কৃষাণুকে বলে, তেমন কিছু না কৃষাণু, এই ডক্টরের সঙ্গে তো আমার পরিচয়, তাই একটু দেখা করতে এলাম। আবার কি? পিসি তখন বলে, আসলে কৃষাণু, মিঠিকে নিয়ে আমার বাড়িতে যাচ্ছিলাম, একটু যেহেতু একই গাড়িতে করে যাচ্ছি, নতুনদা আমাদেরকে বলল তার নাকি একটা পরিচিত ডক্টর রয়েছে, আর তখনই দেখা করতে চলে আসলাম। কৃষাণু তাদের কথা একটু বিশ্বাস করতে না পারলেও তখন নানা প্রশ্ন করতে থাকে। মিঠি, তুমি তো আমাকে বলনি যে তুমি আজকে বেরোবে। মিঠি তখন বলে, তুমিও তো আমাকে বলনি যে তুমি আজকে বেরোবে। কৃষাণু বলে, হ্যাঁ, আমি বলিনি, আমি একজন ডক্টর, তো আমার যখন তখন কাজ লাগতেই পারে। হঠাৎ করে কৃষাণুর চোখ পড়ে নতুনের হাতের দিকে। দেখতে পায় একটা কিসের কাগজ যেন। তখন নতুনকে প্রশ্ন করে, স্যার, আপনার হাতে ওটা কি, কিসের রিপোর্ট? আমাকে একটু দেন না, আমি দেখি। এটা শুনে তো নতুনের মাথায় আকাশ ভেঙে পড়ে। নতুন তখন বলে, আরে এটা তেমন কোনো রিপোর্ট না, আসলে তুমি তো জানো আমার হার্ট অ্যাটাকের একটু সমস্যা ছিল, সেজন্য আমি একটু ডাক্তারের কাছে আসলাম। কৃষাণু বলে, স্যার, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন, উনি কিন্তু কার্ডিওলজিস্ট ডক্টর নয়, উনি গাইনি চিকিৎসক। আপনি চাইলে কিন্তু আমার সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারতেন, কিন্তু আপনি এই ডক্টরের কাছে আসলেন। আমাকে দিন না, আমি একটু দেখি। তখনই নতুনের হাত থেকে সে রিপোর্টটা টান দিয়ে নিয়ে চলে যায় কৃষাণু। এসব কিছু দেখে পিসি, কমলিনী, নতুন সকলেই ভয় পেতে থাকে। কৃষাণু তখন নতুনকে, স্যার, এখানে তো মিঠির নাম আছে, আমাকে আপনি মিথ্যে কথা কেন বললেন? কি ব্যাপার মিঠে, তোমার কি সমস্যা? তুমি তো আমাকে কোনো কিছু বলনি, এত কথা বললে অথচ এই কথাটা বললে না। মিঠি তখন বলে, আমি তোমাকে সবটা বলতে চেয়েছিলাম, আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কমলিনী কৃষাণু কেন বোঝানোর চেষ্টা করে, দেখো বাবা, আসলে ওর কি যেন একটা সিস্ট না কি যেন হয়েছে, আসলে তোমাকে লজ্জায় বলতে পারিনি, আমাকে সবটা বলেছে, আর আমি সেজন্য ডাক্তারের কাছে নিয়ে এসেছি। কৃষাণু তখন বলেন, আমি হয়তোবা আপনাদেরকে এত প্রশ্ন করে একটু বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছি, কিন্তু আমি একজন ডক্টর, আপনারা চাইলে আমার সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারতেন। যাই হোক, আমি এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না, আমার একজন এমার্জেন্সি পেশেন্ট রয়েছে, আমি তার সঙ্গে একটু দেখা করব। পিসি তখন কৃষাণুকে বলে, তুমি কি আমাদের সঙ্গে যাবে নাকি আমাদের বাড়িতে? কৃষাণু বলে, না, এখন যেতে পারবো না, আমি সময় করে মিঠির সঙ্গে দেখা করতে যাব। এই বলে তখন সেখান থেকে চলে যায় কৃষাণু। আর এদিকে মিঠি চিৎকার করে ওঠে, মা, আমি আর কোনো কিছু লুকাতে পারছি না, আমার এবার মনে হচ্ছে কৃষাণুকে সবটা বলে দেওয়া উচিত, আর কোনো কিছুই তার কাছ থেকে লুকানো একদম ঠিক হবে না। মিঠিকে নিয়ে বাড়িতে চলে আসে কমলিনী। মিঠি বিছানার মধ্যে শুয়ে থাকে, কোনোভাবেই উঠতে পারছে না, শরীর একদম দুর্বল হয়ে পড়েছে। কিছুক্ষণ পর মিটিল সেখানে এসে বলে, কাকিমা, নিজে তো কৃষ্ণ আসলো, মিঠির সঙ্গে দেখা করবে। তখনই কমলিনী বলে, এখন তো মিঠির সঙ্গে কথা বলতে পারবে না কৃষাণু। মিটিল তখন বলে, কিন্তু কেন? কমলিনী বলে, তুই আবার নিচে গিয়ে বলিস না যে মিঠি উঠতে পারছে না বিছানা থেকে, নিচে তো তোর নতুন কাকু আছে, কিছুক্ষণ কথা বলতে বল। এই দিকে দেখা যাবে কৃষাণু মিঠির সাথে কথা বলতে ঘরে চলে আসে। তাহলে কি আস্তে আস্তে সবকিছু বলে দেবে মিঠি?